ঢাকা থেকে কলকাতা বা কলকাতা থেকে ঢাকায় একটু কম খরচে অনেকে যাতায়াতের চেষ্টা করেন। এক্ষেত্রে খুঁজতে থাকেন সেরা উপায় কোনগুলো হতে পারে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ট্রেনে করে আপনারা কিভাবে মাত্র 800 টাকার মধ্যে কলকাতা থেকে ঢাকায় পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কোন জায়গায় কত টাকা খরচ হবে, কত সময় লাগবে, একই সাথে জানানোর চেষ্টা করব ভারত বাংলাদেশ ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, যেখানে ভারতের লোকাল ট্রেনের থেকে বাংলাদেশের আন্তনগর ট্রেনের সার্ভিস কতটা খারাপ হতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি এবার ভ্রমণ করব ট্রেনে ভারত থেকে বাংলাদেশে। কলকাতায় ছিলাম মার্কুইস স্ট্রিটে, ভোরে বেরিয়ে যাই হোটেল থেকে। সকাল 7:40 শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন, গেদে লোকালে করে যাব সীমান্তে, 10 রানাতে চলে আসবো ঢাকায়। এই মার্কুইস স্ট্রিট থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত যেতে ট্যাক্সিতে 10 মিনিটের মতো সময় লাগবে। আমরা 3 জন ছিলাম, তাই একটি ট্যাক্সি নিয়ে নেই। এখান থেকে 150 রুপি ভাড়া নেবে শিয়ালদহ স্টেশন পর্যন্ত। আর এক্ষেত্রে গ্রুপ ওয়াইজ ভ্রমণ করলে খরচ অনেকটাই কম পড়ে। যদি একা একা ভ্রমণ করতে চান সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়বে। দেখতে পাচ্ছেন 7:10 বাজে, এটি হচ্ছে বাংলাদেশি সময়। ভারতীয় সময় এখান থেকে আর আধা ঘন্টা আগে অর্থাৎ 6:40 আমরা ট্যাক্সিতে উঠি এই মার্কুইস স্ট্রিট থেকে। আর ভারতীয় টাইম 7:40 আমাদের ট্রেন শিয়ালদহ থেকে। শিয়ালদহ থেকে বর্ডার পর্যন্ত যেতে আমাদের 3 ঘন্টা সময় লাগবে লোকালে। 7:20 বাজে, 10 মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি। কলকাতার সবচেয়ে বড় রেল স্টেশনগুলোর মধ্যে অন্যতম এই শিয়ালদহ। বাইরে থেকে দেখতে এটি কোনো শপিং মল বা সিনেমা হল মনে হলেও এটি আদতে একটি রেল স্টেশন। এর ভেতরে প্রবেশপথটা যদি আপনি দেখেন, এটি দেখলে মনে হবে এটি কোনো শপিং মল। অনেক বড় একটি রেল স্টেশন এবং বলা যায় মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন। টিকিট কাটার জন্য কাউন্টার আছে, লাইন দেখতে পাচ্ছেন। আবার এখানে বুথ সিস্টেম আছে, একজন দায়িত্বরত আছেন। এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন। এই শিয়ালদহ বা কলকাতা থেকে গেদে সীমান্ত পর্যন্ত লোকাল ট্রেনে ভাড়া নেওয়া হচ্ছে 30 রুপি। আমরা 3 জন এসেছি, আমাদের 90 টাকা ভাড়া নিয়েছে, অর্থাৎ 90 রুপি। টিকিটে কোনো প্ল্যাটফর্ম লেখা থাকে না, কিন্তু আপনাকে এই যে এরকম প্রতি প্ল্যাটফর্মের সামনে ডিসপ্লে আছে এবং যেখানে সবসময় উঠতে থাকে। মোটামুটি আপনার ট্রেন ছাড়া আধা ঘন্টা আগে আপনি ট্রেনের নাম দেখতে পারবেন এরকম ডিজিটাল যে ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে। এখানে দেখতে পাচ্ছেন গেদে লোকাল দেখাচ্ছে 7:40, তার মানে এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। এটি হচ্ছে সেই ট্রেন। এই স্টেশনে আমি যতটুকু দেখেছি প্রায় 20টার উপরে প্ল্যাটফর্ম আছে, আরও বেশিও থাকতে পারে। এরকম প্ল্যাটফর্মের সামনে ডিসপ্লে ছাড়াও স্টেশনের মাঝে মাঝে একটু পরপরে ডিসপ্লে আছে যেখানে একাধিক ট্রেনের শিডিউল উঠতে থাকে। ওই বিষয়গুলোতে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে গেদে লোকাল ট্রেনের ভেতর। লোকাল ট্রেন হলো বাংলাদেশের লোকাল ট্রেনের সাথে তুলনা করলে বেশ ভালো এবং পরিষ্কার এই ট্রেনগুলো। ফ্যান দেখতে পাচ্ছেন, এই সবই চলে। আর ভ্রমণ করে আমার মনে হয়েছে আন্তনগর ট্রেনের থেকে ওই ট্রেন 1000 গুণে ভালো। নির্ধারিত সময় 7:40 ট্রেনটি ছেড়ে দেয় স্টেশন থেকে। এগুলো হচ্ছে ইলেকট্রিক ট্রেন, আমাদের বাংলাদেশের মতো তেলের ইঞ্জিন না। আর বাংলাদেশ সময় হিসেব করলে 8:10 এই ট্রেন ছাড়ে। এখান থেকে মোটামুটি ঘন্টা 3 মতো সময় লাগবে আমাদের গেদে পর্যন্ত যেতে। আর লোকাল ট্রেন হয় সব স্টেশনে থামবে। আমাদের ট্রেন ছুটছে লোকাল ট্রেন হিসেবে, দেখতে পাচ্ছেন তার গতি। বাংলাদেশের আন্তনগর ট্রেনও এত গতিতে চলে না, অথচ এই লোকাল ট্রেনগুলো 3-4 মিনিট পর পর স্টেশন এবং প্রতি স্টেশনে দাঁড়ায়। আর এই স্টেশনগুলোর সময় কিন্তু একদম নির্ধারিত, 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ 1 মিনিট। কোনো কোনো স্টেশনে 30 সেকেন্ড, কোনো কোনো স্টেশনে 1 মিনিট। আর আমাদের দেশের ট্রেন সকাল 9টায় যদি প্ল্যাটফর্মে আসার কথা হয়, সেটি আসে 10টা-11টায়। হ্যালো, হ্যাঁ মামা, আমি শাওন বলছিলাম বাংলাদেশ থেকে। আপনার ঘুরি নামে আপনার যে ফোনটা আছে ওনার এটি ফোন করলাম আপনাকে, মামা ফোন করতে বলছিলাম আপনাকে। তাই আমি ইন্ডিয়াতে আসলাম, তো এই কলকাতা আসলাম, চলে যাচ্ছি বাংলাদেশ। আমি আগেই বলেছি, আপনারা যদি একটা গ্রুপ ওয়াইজ ভ্রমণ করতে পারেন সেক্ষেত্রে খরচ অনেকটাই কমে যাবে। আমরা 3 জন ফিরছি কলকাতা থেকে ঢাকায়। একসাথে ভ্রমণ করার সুবিধা হচ্ছে খরচ কম,
আবার ফেরার সময় যদি কোনো মালামাল থাকে সেক্ষেত্রে একজন আরেকজনকে হেল্প করতে পারেন, যে কোনো বিপদ আপদেও কাজে লাগে। আর এই ট্রেনে খুব একটা ভিড় হয় না, মোটামুটি রকমের ভিড়, আমাদের বাংলাদেশের থেকে অনেক কম। আমাদের বাংলাদেশের লোকাল তো দূরের কথা, আন্তনগরের থেকেও অনেক ভিড় কম হয় এই লোকালগুলোতে, কারণ এখানে একটু পরপরই ট্রেন আছে। আর একটা বিষয় খেয়াল করেছেন কি না, এই ট্রেনে কিন্তু শব্দ নেই বললেই চলে। আমাদের বাংলাদেশের ট্রেন উঠলে তো মাথা ধরে যায়, মানে এত শব্দ হয়। আর এই ট্রেনগুলোতে আপনি শব্দ একদমই টের পাবেন না, মানে বাংলাদেশের তুলনায় 4 ভাগের 1 ভাগ, সেটাকেও যদি 4 ভাগ করেন তার 1 ভাগ শব্দ এই ট্রেনগুলোতে হয়। এই জন্য ভারতের ট্রেন জার্নি এতটা আরামদায়ক এবং মানুষও পছন্দ করে। এভাবে চলতে চলতে আমরা এখন গন্তব্যে। 11টা বাজতে 5 মিনিট বাকি, এটি বাংলাদেশ সময়, আর ভারতীয় সময় হিসাব করলে 10টা 25। আমরা গেদে বর্ডারে চলে এসেছি, সামনে গেদে স্টেশন। আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন লাইন চেঞ্জ করছে, অর্থাৎ স্টেশনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের লাইনে ঢুকছে আমাদের ট্রেনটি। এ পর্যন্ত অভিজ্ঞতা বলে আমি একদম মুগ্ধ, ভারতীয় লোকাল ট্রেন উঠে আমি মুগ্ধ। তাহলে ভারতের যে আন্তনগর ট্রেন আছে বা বুলেট ট্রেন, ওই ট্রেনগুলো বুঝতেই পারছেন কী অবস্থা হতে পারে। আমি পরবর্তী একটি ভিডিওতে বুলেট ট্রেনের অবস্থা দেখাবো আপনাদের। মাত্র 30 টাকা ভাড়া দিয়ে আমরা 3 ঘন্টা রাস্তা আসলাম ট্রেনে। আর এই দূরত্ব যদি বাংলাদেশ আপনি ভ্রমণ করতে চান, লোকাল বা আন্তনগর, তাহলে আপনাকে গুনতে হবে কমপক্ষে 5 থেকে 600 টাকা। আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখছি, যেখানে প্রবেশ করে আপনারা ট্রেন শিডিউল দেখতে পারবেন, গেদে শিয়ালদহ বা শিয়ালদহ গেদে এই শিডিউলটা। ভোর 4টা 20 মিনিট থেকে আপনি একদম সন্ধ্যা পর্যন্ত ট্রেন পাবেন এই গেদে শিয়ালদহ রুটে। মোটামুটি শিডিউল হিসাব করলে 2.5 ঘন্টা পর পর আপনি ট্রেন আছে। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যারা বাংলাদেশে আসবেন তারা এই ট্রেনটাই ধরার চেষ্টা করবেন, কারণ আপনার পৌঁছাতে 11টা বাজবে কলকাতা থেকে এই বর্ডারে। এই বর্ডার পার হতে কিন্তু আপনাদের বেশ খানিকটা সময় লাগবে, আপনার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এই বিষয়টা মাথায় রাখবেন, দেন আপনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। ফলে আপনি এখানে 11টার সময় এসে আপনার বর্ডার পার হতে হতে আপনি ধরে রাখতে পারেন 1টা, তারপর আপনি বাংলাদেশে আসবেন। আর আপনি যদি 10টার সময় একটি ট্রেন আছে, আবার 15টায় ট্রেন আছে, এই ট্রেনগুলোতে যদি আপনি ফিরতে চান সেক্ষেত্রে বর্ডার পার হতে হতে আপনার সন্ধ্যা কাছাকাছি হয়ে যাবে। এই জন্য আমি বলবো সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে এই 7টা 40-এর যে ট্রেন, সেই ট্রেনটি ধরা। আমরা স্টেশনে চলে এসেছি। এই সকালের ট্রেনটাতে বাংলাদেশের অনেক যাত্রী ফিরেন, মোটামুটি 40-50 জন আপনি পাবেন এই ট্রেনে আসেন। আর এই ইমিগ্রেশনের একটি বড় সুবিধা হচ্ছে চাপ কম থাকে। এই ট্রেনে যারা যারা আসেন মোটামুটি 40-50 জন, তারাই এখানকার যাত্রী। এর বাইরে আপনি 2-4 জন যাত্রী হয়তো পাবেন যারা ইমিগ্রেশন অর্থাৎ বাংলাদেশে যাবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে ইমিগ্রেশন শেষ করে ফেলতে পারবেন। এই প্ল্যাটফর্মের উপরে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে পার হলে ইমিগ্রেশন। তবে এখানে দালালদের একটি চক্র আছে, এই চক্রকে আপনি 50 টাকা দিলে আপনার কোনো কিছু করতে হবে না, আপনার সব কিছুই হয়ে যাবে, আপনাকে কোনো বাধা বা কোনো কিছুর মধ্যে পড়তে হবে না। আর না হলে তারা আপনাকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করবে। আমাদের এখানে ইমিগ্রেশন শেষ, সামনে বর্ডার, সেখানে আবার চেকপোস্ট আছে, সেখানে সময় লাগবে অনেক বেশি, প্রায় ঘন্টা 2-এর মতো আমি যেটা বলেছিলাম। আর এই ইমিগ্রেশনের দালালরা ঝামেলা করে থাকে। ইমিগ্রেশন শেষ করে এখানে অটো আছে, অটো পাবেন আপনারা। এই অটোতে করে আপনারা বর্ডারে যেতে পারবেন, অর্থাৎ যেখানে বিএসএফ এর চেকপোস্ট। এই অটো সম্ভবত আপনার 10 রুপি করে নিয়ে থাকে, ওরা বাংলা টাকাও নিয়ে থাকে। আপনার কাছে যদি ইন্ডিয়ান রুপি না থাকে সেক্ষেত্রে বাংলা টাকা দিলে ওরা নেবে, তবে বাংলা টাকায় বেশি রাখে, বাংলা টাকা সম্ভবত 20 টাকা করে রাখবে ওরা। চাইলে আপনি হেঁটেও যেতে পারেন, খুব বেশি দূরত্ব না, হেঁটে যেতে আপনার 5-7 মিনিট সময় লাগবে, আর অটোতে গেলে আপনার 2-3 মিনিট। কিন্তু অধিকাংশের কাছে ব্যাগ থাকে, লাগেজ থাকে, যে কারণে সবাই অটোতে যাওয়া আসা করেন। এই বিএসএফ চেকপোস্ট এটি এখনো পর্যন্ত ডিজিটাল হয়নি, অ্যানালগ সিস্টেমে আছে, সব কিছু হাতে লেখা হয়, এই কারণে এখানে অনেক সময় লাগে। ট্রেন থেকে নেমে যদি আপনি দেরি না করে কোথাও সরাসরি চলে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েকের মধ্যেই এই চেকপোস্ট পার হয়ে যেতে পারবেন। আর আমাদের মতো যদি এখানে দেরি করেন, অনেক সময় ক্ষেপণ করেন, সেক্ষেত্রে আপনার পার হতে হতে 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে। বলতে পারেন ট্রেনের যাত্রী যারা ছিলেন তারা অনেকে চলে এসেছেন আগেই, তার আগে সিরিয়াল পেয়ে গেছেন। আর আমরা এখন শেষের দিকে আসলাম, তাই আমাদের দেরি হবে। এখানে বসার ছাউনি আছে, চেয়ার ফালানো আছে, ফ্যান আছে, দোকান আছে, আপনি চাইলে খেতে পারবেন। আর এই অঞ্চলটাতে আপনি বাংলা টাকা চালাতে পারবেন। ভারতীয় অংশের সকল কাজ শেষ, ভারতীয় বর্ডার আমরা পার করে ফেলেছি। এখানে ভ্যান দেখতে পাচ্ছেন, এই ভ্যানে আমাদের মালামাল তুলে দিয়েছি। এগুলো হচ্ছে ভারতীয় ভ্যান, ভারতীয় পতাকা লাগানো আছে। এই ভ্যান আমাদেরকে কিছু দূর নিয়ে যাবে, তারপর আবার বাংলাদেশি অংশ। ট্রেন থেকে নেমেছি 11টায়, আমরাও স্টেশনে বেশ খানিকটা দেরি করেছি, আবার ইমিগ্রেশনের টুকটাক কাজ ছিল, ওইখানে আমাদের দেরি হয়েছে। আমরা এখানে এসেছি, এই সব মিলে আমাদের সময় লেগেছে পাক্কা 3 ঘন্টা। আমরা এখান থেকে এখন বেরিয়ে হয়ে যাচ্ছি, আমাদের ঘড়িতে 2টা বাজে বাংলাদেশ সময়।
আর আমরা ট্রেন থেকে যখন নামি তখন 11টা বাজে স্টেশনে। যেটা আমি আগে বলেছিলাম, আপনারা ট্রেন থেকে নেমে যদি দ্রুত ইমিগ্রেশন শেষ করে বর্ডারে চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি পার হয়ে যেতে পারবেন। আর আমাদের মতো যদি ওই স্টেশনে আপনারা 1 ঘন্টা কাটিয়ে দেন, সেক্ষেত্রে এই পাশে আসতে আসতে আপনাদের এরকম প্রায় 2, 2.5, 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। যাই হোক, ভারতীয় অংশ শেষ, এখান থেকে বাংলাদেশের অংশ শুরু। এই যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এটি সরাসরি ভারত বাংলাদেশ সংযুক্ত আন্তর্জাতিক কলকাতা যে ট্রেনগুলো আছে এই গেদে দিয়েই পারাপার হয়ে যায়। আর সামনে হচ্ছে বাংলাদেশের চেকপোস্ট, যেখানে বিজেপি আপনাকে চেক করবে। এখানে সময় লাগবে না, এখানে 10 মিনিটের মধ্যে আপনি কাজ শেষ করে ফেলতে পারবেন। জাস্ট একটা ফর্ম দেবে, সেটা পূরণ করবেন ছোট, আর আপনাকে ব্যাগ চেক করবে। এই মোটামুটি মিনিট 10-এর মধ্যে পার হয়ে যেতে পারবেন। এরপর ওপারে ভ্যান আছে, ভ্যানে আপনি চলে যেতে পারবেন দর্শনাতে। সেখানে বাস বা ট্রেন যে কোনো একটি দিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন ঢাকায়। আমরা বাংলাদেশে ঢুকে গেছি। এখান থেকে ভ্যান আছে দর্শনা পর্যন্ত, জনপ্রতি সম্ভবত 30-40 টাকা ভাড়া নিয়ে থাকে। তবে একটি বিষয়, আপনারা যারা আসবেন অর্থাৎ আগে থেকে পরিকল্পনা করে আসবেন। আমাদের যেহেতু কোনো পরিকল্পনা ছিল না, যার কারণে আমরা কিন্তু ধরা খেয়েছি। আমরা বাসের টিকিট পাইনি। 3টা কি 3:30টার পরে আপনি এখান থেকে বাস পাবেন না দর্শনা থেকে, একদম রাত সেই 10টার পর বাস। আর আপনি 2টার মধ্যে ইজিলি ঢুকে যেতে পারবেন যদি আপনি আমাদের মধ্যে একদম শেষেও আসেন। এখান থেকে দর্শনা যেতে লাগবে আপনার 10 থেকে 12 মিনিটের মতো। আপনি আগে থেকে টিকিট কেটে আসলে এটা আপনার জন্য সবচেয়ে ভালো। অনলাইনে আপনি টিকিট করে রাখবেন, অর্থাৎ আগে থেকে পরিকল্পনা করে, আমি যেটা বললাম। আবার যদি আপনি ট্রেনে ফিরতে চান দর্শনা থেকে ঢাকায়, বেনাপোল এক্সপ্রেস আছে বিকাল 3:30টায় বা 3:40-এ, ওই ট্রেন আপনি ধরতে পারেন। আমরা শেষ পর্যন্ত বাস না পেয়ে আমরা ট্রেন ধরতে যাই। যেহেতু আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না, ফলে আমাদের ব্ল্যাকে টিকিট কিনতে হয়। 600 টাকা সম্ভবত ভাড়া এই দর্শনা থেকে ঢাকার বেনাপোল এক্সপ্রেসে, আমাদেরকে 700 টাকা দিয়ে টিকিট কিনতে হয়েছে। এটি হচ্ছে দর্শনা রেল স্টেশন। বিকাল 3:30টার দিকে বেনাপোল এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যায়। যারা এই গেদে বর্ডার দিয়ে আসেন ঢাকায় যাওয়ার জন্য, অধিকাংশই ট্রেনেই টিকিট করে থাকেন, কেউ কেউ আবার বাসেও যান যারা আগে থেকে টিকিট করে থাকেন। যে ট্রেনটি আসতেছে এটি হচ্ছে বেনাপোল এক্সপ্রেস। এই ট্রেনটি দর্শনা থেকে কুষ্টিয়া হয়ে ফরিদপুর রাজবাড়ি দিয়ে তারপর পদ্মা সেতু হয়ে যাবে কমলাপুরে। এটি হচ্ছে আন্তনগর ট্রেন। খুব সম্প্রতি বেনাপোল এক্সপ্রেস চালু হয়েছে পদ্মা সেতু দিয়ে। ট্রেন আসার পর যখন আমরা ট্রেনে উঠি, ট্রেনে ওঠার পর ভারতীয় অংশের ট্রেন তো আপনাদের দেখিয়েছি। আমি সেটার প্রশংসা করছি এই কারণে, এটি হচ্ছে বাংলাদেশের আন্তনগর ট্রেন। আর এই হচ্ছে ট্রেনের সিটের অবস্থা। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলার আস্তরণ পড়ে আছে, কিন্তু কেউ দেখাননি। এই হচ্ছে বাংলাদেশের ট্রেনের অবস্থা, আন্তনগর ট্রেন। তারা লোকাল ট্রেনের কি অবস্থা বুঝতেই পারতেছেন। এটি নতুন ট্রেন, ফ্যান এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, তবে সিটগুলো বেশ ময়লা। আর এই সিটগুলো খুব একটা কমফোর্টেবল না। ট্রেনের ভেতরেও ময়লা, এক কথা খুবই বাজে অবস্থা। আর এই হচ্ছে শব্দের অবস্থা, অর্থাৎ ট্রেন যখন চলছে তখনও অবস্থা। আমাদের বাংলাদেশের আন্তনগর ট্রেন চলছে 68 কিলোমিটার গতিতে, আর ভারতের লোকাল ট্রেন আমি দেখিয়েছি চলেছে 90 কিলোমিটারের উপরের গতিতে, প্রায় 100 ছুঁই ছিল। আর এটি হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেনের অবস্থা। আমি সর্বোচ্চ এটাই পেয়েছি, আর শব্দ তো মাথা ধরে যাওয়ার মতো অবস্থা আমার। এর থেকে আমি বলবো বাসে 1000 গুণে ভালো, অর্থাৎ শান্তিতে রিল্যাক্স আপনি ভ্রমণ করতে পারবেন। আর যদি এসি পান সেক্ষেত্রে কথাই নেই, আপনি পূর্বাসার এসি পাবেন বিকাল 3:30টায়। কিন্তু আর M2 সেরে আসে ওই বাসে ভাড়া সম্ভবত 1000 কি 1100 টাকা। 5 ঘন্টার মধ্যে পদ্মা সেতুতে ঢাকা চলে আসতে পারবেন ওই বাসগুলোতে। আবার পাটুরে ঘাট দিয়েও আপনি ওই বাসগুলোতে আসতে পারেন। তবে আগে থেকে পরিকল্পনা করে আপনাকে আসতে হবে, অর্থাৎ ঠিক করে তারপর বাসের টিকিট করে রাখতে হবে, না হলে আপনি ইনস্ট্যান্ট বাস পাবেন না, কারণ ওখানে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় না। এই শব্দ শুনতে শুনতে সিটের উপর ধুলা বা ট্রেনের বডির অর্থাৎ ইন্টেরিয়রের ভেতরের যে ধুলোর অবস্থা সেগুলো দেখতে থাকুন আপনারা। আর ট্রেনের সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে এই যে মানুষের জটলা। ট্রেন ভরা মানুষ,
আপনি এত টাকা দিয়ে টিকিট কাটবেন কিন্তু কোনো প্রকার সিকিউরিটি নেই, বা এরকম জটলার মধ্যে বসে আপনাকে ভ্রমণ করতে হবে তীব্র গরমে। সেই হিসাবে আমি যদি ভারতের সাথে তুলনা করি, হাজার গুণে ভালো তাদের ওই ট্রেন, যেখানে আমি মাত্র 30 টাকা দিয়ে 3 ঘন্টা ভ্রমণ করেছি। ওদের ট্রেনও মানুষের জটলা আছে, কিন্তু আমাদের মতো এতটা নাই। সেই হিসেবে আমাদের ট্রেনের অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ। আমি এক কথায় বলবো জঘন্য অবস্থা। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ফ্যান নষ্ট। এই ফ্যানটি আমরা শুরুতে ওঠার পর থেকে দেখতে পাচ্ছি মাঝে মাঝে ঘুরে আবার একাই বন্ধ হয়ে যায়, আবার ঘুরে আবার একা একাই বন্ধ হয়। তো বেশ কিছুক্ষণ ধরে একেবারেই বন্ধ। এর মধ্যে ছোট বাচ্চা গরমে বেশ অবস্থা খারাপ, তার বাবা তাকে বাতাস দিচ্ছেন পাখা দিয়ে। তো এসব ভোগান্তি মাথায় নিয়েই বর্ষনা থেকে আমরা এখন ঢাকার খুবই কাছে, 9টার দিকে আমাদের ঢাকায় পৌঁছানোর কথা। নির্ধারিত সময় আমাদের ট্রেনটি এসেছিল, আবার ঠিক সেই সময় মতো আমরা ঢাকায় প্রবেশ করছি। আমাদের ট্রেনটি সম্ভবত এখন উড়াল সেতুর উপর দিয়ে চলছে। এখানে যে শব্দটা আপনারা শুনতে পাবেন, মাথা ধরে যাওয়ার মতো অবস্থা। এরকম শব্দ একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষের অসুস্থ হয়ে যাওয়ার কথা। যার কোনদের মাথা ব্যথা হয়নি তারও আমার মনে হয় মাথা ধরে যাবে এরকম শব্দে। যাই হোক, নির্ধারিত সময় 9টায় আমরা কমলাপুর এসে পৌঁছাই। এখন সময়ের হিসাব করলে ভোর 6টার দিকে হোটেল থেকে বের হয়েছিলাম, ঢাকায় আসলাম 9টার সময়। বলা যায় 15 ঘন্টা সময় লেগেছে আমাদের এই কলকাতা থেকে এই পর্যন্ত আসতে। কোনো প্রকার প্ল্যান ছাড়াই আমাদের হুটহাট করে এভাবে চলে আসা, যার কারণে আমরা একটু ভোগান্তিতে পড়েছি। যারা এরপর থেকে আসবেন বা যারা এই রুটটা সম্পর্কে পরিচিত, তারা আমার মনে হয় বেশ রিল্যাক্সে এই রুট দিয়ে আসতে পারে। বেশ কম খরচে এবং কম সময়ের মধ্যে চলে আসা যায়। বেনাপোলে প্রচুর ভিড় থাকে, কারণ সবাই ওদিক দিয়ে আসা যাওয়া করেন, যার কারণে চাপও বেশি থাকে। সেই হিসাবে এই রুটটা বেশ ভালো এবং সুবিধাজনক। আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই বিকল্প রুট। আর ভারতের অংশ পর্যন্ত ট্রেনে, এরপর বাংলাদেশ অবশ্যই চেষ্টা করবেন বাসে আসার জন্য। সেক্ষেত্রে আপনাদের ভ্রমণটা বেশ আরাম হবে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।